আজ কোচিং ক্লাসে গিয়ে কিছুতেই শান্তিতে পড়াতে পারল না শান্তনু। বড্ড অস্থিরতা কাজ করছে মনের ভেতর। রিস্ট ওয়াচটা বারবার চেক করতে থাকলো সে। যথারীতি ছাত্রছাত্রীর দল পড়ার পাট চুকিয়ে দিয়ে মাছের বাজার বসিয়ে ফেলল। সেদিকে নজর পড়তেই শেষবারের মতো রিস্ট ওয়াচটা এক পলক দেখে নিয়ে রাগ দেখিয়ে শান্তনু বলল, তোদের আজ এই পর্যন্তই থাক, বাকি পড়া পরে ক্লাসে নেব, আজ যা ছুটি। ছাত্রছাত্রী দল উল্লাসে তল্পিতল্পা গোছাতে লাগলো। হোয়াইট বোর্ডটা গায়ের জোরে ডাস্টার দিয়ে ঘষে ঘষে মুছে ফেলে ঢকঢক করে আধ বোতল জল শেষ করে টেবিলের পাশাপাশি রাখা মোবাইল ফোন ডাস্টারটা বুক পকেটে গুঁজে বেরাতে উদ্যত হলো শান্তনু। হঠাৎ এক ফাজিল ছাত্রের মন্তব্য উড়ে এলো, স্যার, মোবাইল ফোনটা কি ওয়েলিক্সে বেচে দেবো? বাকি পড়ুয়া সব হো হো করে হেসে উঠল। নিজে নির্বুদ্ধিতায় ফিক করে হেসে ডাস্টারটা রেখে মোবাইলটা বুক পকেটে গুঁজে নিয়ে বেশ স্বাস্থ্যবান এক্সট্রা নেটযুক্ত চেহারাটা নিয়ে থপাস থপাস করে সিঁড়ি বেয়ে নেমে এলো শান্তনু। গাজীপুর মেন রোডে উঠতেই বুক পকেটে থাকা মোবাইল ফোনটা শ্যামা সঙ্গীতের সুর তুলে ঘ্যান ঘেনিয়ে উঠল। একবার হাত ঘড়িটা দেখে নিয়ে তোমার কর্ম তুমি করো মাতেই রিংটোনের অন্ত করে লোকে বলে করি আমি প্রথা মেনে ভয় মিশ্রিত কণ্ঠে বলে উঠল। ওপার থেকে উদ্বিগ্ন কণ্ঠে সুস্মিতার প্রশ্নবান হুড়মুড়িয়ে এলো, হ্যাঁ, তুমি কোথায় এখন? বেরিয়েছো তো? মেইন রোডে জ্যাম আছে কি? আর হ্যাঁ, সত্যনারায়ণ ভান্ডার থেকে নলেনগুড়ের রসগোল্লা নিতে বলোনি তো? শান্তনু মনে মনে উত্তর সাজাচ্ছিল, কিন্তু তৎক্ষণাৎ পুনরায় আগত পরপর আরো কয়েকটা নতুন প্রশ্নে শান্তনুর সবটা কেমন ওই সত্যনারায়ণ পুজোর সিন্নির মতো ঘেঁটে গেল। শান্তনুকে কোনো রকম সুযোগ না দিয়েই সুস্মিতা বলতে থাকলো, বাবা কিন্তু এক কথার মানুষ, উল্টো সিধা কিচ্ছু বলবে না। মা, পিসিমুনি, দাদু ভাই সবাই অপেক্ষা করছে, তাড়াতাড়ি এসো। আর হ্যাঁ, ফর্মাল পোশাকে আসবে। আচ্ছা, আমি রাখলাম। শান্তনু স্বস্তির নিঃশ্বাস ফেলতে গিয়েও আটকে গেল। ঠিক যেন নাক সুরসুর করে প্রবল জোরে হাঁচি দিতে গিয়েও কোনো কারণে হাঁচিটা হলো না। তেমনি সুস্মিতা ফোনটা রাখতে গিয়েও রেখে দিল না। শেষ প্রশ্নটা করেই বসলো, এই এই এই, আমার বাড়ির ঠিকানা মনে আছে তো তোমার? শান্ত গলায় শান্তনু বলল, আর কোনো প্রশ্ন থাকলে করেই নাও, তারপর বলছি। হঠাৎ কি জানি সুস্মিতার রাগটা সপ্তমে চড়ে বসলো। রেগে গিয়ে সে বলল, তোমায় সত্যি কিছু বলার নেই। তোমার বাড়িতে গিয়েই না হয়। শান্তনুকে আর কিছু বলতে না দিয়েই সুস্মিতা সেন ফোনটা কেটে দিল। তখনই শান্তনুর মনটা খচখচ করে উঠল। কি যেন একটা বলার ছিল, কি যেন না। মস্তিষ্কে অতিরিক্ত চাপ সঞ্চার না করে শান্তনু অটো স্ট্যান্ডে গিয়ে রাজপুরগামী একটা অটোয় চেপে বসল। অটোয় বসে থাকাকালীন কোন এক পরিচিত কণ্ঠে নিজের নামটা শুনে একবার অটো থেকে মুখ বাড়ালো শান্তনু। না, যতদূর চোখ যায় কাউকেই তো দেখল না সে। তাই আগা পাঁচতলা না ভেবে মনের ভুল বলেই চালিয়ে দিল। বছর 27-এর খুব সাদামাটা নারকেল তেল মেখে পেতে চুল আঁচড়ানো পাতি স্কুল মাস্টার শান্তনু কোনোদিন ভেবেছিল কি এই কালে সুচিত্রা সেন রূপী সুস্মিতা সেন তার গার্লফ্রেন্ড হবে? রূপে গুণে কোনোটাতেই সুস্মিতার সাথে খাপ খায় না শান্তনুর। সুস্মিতা যেমন সুন্দরী তেমনই সুমিষ্ট গানের গলা। শান্তনু যেখানে ঝোড়া কাক বটে। সুস্মিতাকে পটানোর মনোবাসনা কোনোদিনই ছিল না শান্তনুর। কর্মসূত্রে আলাপ, কে জানে কি দেখে ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী সুস্মিতার শান্তনুকে মনে ধরল। সে যাই হোক, ওদের বছর দেড়েকে চেনা পরিচয় ওরা সিদ্ধান্ত নিয়েছে দুজনের জীবনটা এখন এক সূত্রে বাঁধতে হবে। তাই সুস্মিতার কথা মতো আজ প্রথমবার সুস্মিতার বাড়ি যাচ্ছে শান্তনু। যদিও সুস্মিতার বাড়ির লোক আর শান্তনুর বাড়ির লোকের মধ্যে কথাবার্তা এক প্রকার পাকাই হয়ে গেছে বললেই চলে। ওদের কথা অনুসারে মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী।
ঝড়ের বেগে ধেয়ে চলা অটোর ধারের সিটে বসেও শান্তনুর কপাল থেকে ঘাম জড়িয়ে পড়ল। শার্টের কলারটা যেন গলাটা টিপে ধরছে ক্রমশ। মোবাইল ফোনটা বিকট শব্দে অ্যালার্ম বাজিয়ে জানান দিল সময় এখন সন্ধে 6টা। অন্যদিন এই সময় আর একটা ব্যাচ পড়ানোর থাকে শান্তনুর। তবে আজ স্কুল যাওয়ার সময় ঘন্টা দেড়েক আগে বেরিয়ে সেই পর্ব মিটিয়ে তারপর স্কুল করেছে সে। পড়ানোর দিক থেকে ও একেবারেই ফাঁকিবাজি পছন্দ করে না। সময়টা দেখে একটু আশ্বস্ত হলো শান্তনু। তাও ভালো, ঘন্টাখানেক সময় এখনো হাতে। তার মধ্যে সুস্মিতার বাড়ি পৌঁছতে বিশেষ বেগ পেতে হবে না। ভাবতে ভাবতেই অটো তখন কালীতলাতে এসে থামল। অটোওয়ালা বলল, দাদা কালীতলা এসে গেছে, নেমে পড়ুন। সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করেই শান্তনু কোনো এক ভাবনায় গভীরভাবে নিমজ্জিত হয়ে রইল। অটোওয়ালা ব্যস্ত হয়ে খানিক উঁচু গলায় হাঁক দিল। ও দাদা। বেশ চমক খেয়ে উঠে থতমত গলায় শান্তনু বলল, আমাকে বলছেন? আগে হ্যাঁ, আপনিই তো কালীতলায় নামবেন বললেন। অটোওয়ালা বিরক্তি প্রকাশ করে সবে কিছু বলতে যাবে, অমনি অটোর ডান পাশ থেকে গোপালদার ভারী গলা শোনা গেল। এই বেটা, শিবতলা মহেশ্বরা যাই হোক, তুই এখানেই নামবি শান্তনু। কোচিং সেন্টারের বাংলা মাস্টার গোপালদা বড় ভালো মানুষ। শান্তনুর মতো সাদামাটা ইতিহাসের শিক্ষককে নিয়ে যখন পেছনে অনেকে হাসাহাসি করে, একমাত্র তখন গোপালদাই সব সময় শান্তনুকে আশা ভরসা বিশ্বাস যোগায়। সব সময় নিজের কর্ম করে যেতে বলে। এখানে হঠাৎ গোপালদাকে দেখে শান্তনুর চোখ তো ছানা বড়া। গোপালদা, তুমি এখানে? শান্তনুর প্রত্যুত্তরে এক গাল হাসি হেসে গোপালদা বলল, অটো থেকে নাম আগে বেটা। আর কোনো প্রশ্ন না বাড়িয়ে ভাড়া মিটিয়ে অটো থেকে নেমে পড়ে শান্তনু। রাস্তায় খুব একটা যানজট নেই আজ। অটোটা দূর থেকে দূরান্তে মিলিয়ে যাওয়া অবধি শান্তনু অটোর ইঞ্জিনের শব্দ শুনতে থাকে, সাথে সাথে অটোওয়ালার মৃদু গজগজানি। ওর চোখের সামনে তুড়ি মেরে গোপালদা বলে ওঠে, আরে গাজীপুর রোডেই তোকে অটোতে দেখেছিলাম, কতবার ডাকলাম, শুনিসনি? চমকে উঠে শান্তনু বলে, এ হে হে, তুমি তখন ডাকছিলে? একদম খেয়াল করতে পারিনি গো। তা তুমি একটা ফোন করলেই তো পারতে। ফোন করলেই তো পারতে? ফোনটা বুক পকেটে থাকলেও মনটা তো সুচিত্রা সেনের বাড়িতে। শান্তনু তোতলাতে তোতলাতে বলল, আনে? বলতে বলতে বুক পকেট থেকে ফোনটা বের করতেই দেখলো স্ক্রিনে জল জল করছে গোপালদার 5টা মিস কল। জিভ কেটে গোপালদার দিকে তাকাতেই গোপালদা একটা চকচকে রঙিন কাগজের মোড়া গিফট বাক্স এগিয়ে দিল। তারপর বলল, বেড়া, এটা কে নেবে? তোর শ্বশুর? দেখা মাত্রই আঁতকে উঠে প্রায় এক প্রকার হুমড়ি খেয়ে গিফটের বাক্সটা গোপালদার হাত থেকে ছিনিয়ে নিয়ে শান্তনু বলল, কি সর্বনাশ, আসল জিনিসটাই তো ফেলে এসেছিলাম। কি কাণ্ড দেখো। ভাগ্যিস তুমি সময় মতন পৌঁছে দিলে, না হলে আজ আর রক্ষে ছিল না। সাক্ষাৎ রণচণ্ডী আমাকে নজরে ভস্মীভূত করত। আরে বেটা, তুই বেরোনোর পরেই তো আমি দেখলাম এটা ফেলে এসেছিস রিসেপশনে। তাই তো আর দেরি না করে বাইক নিয়ে তোর অটোর পিছু পিছু চলে এলাম। ধন্যবাদ দিয়ে আর ছোট করবো না গোপালদা, সে যাই হোক। আসলে কি বলি বলতো, আজকাল এত ভুলো মনটাই না হয়ে গেছে, তাই আর কি। সুস্মিতা তো জানলে আমাকে শুলে চড়াতো নির্ঘাত। সেটা বুঝতেই পারছি, তাড়াতাড়ি যা, নাহলে আজই তো তোকে শুলে চড়ানো থেকে কেউ আটকাতে পারবে না রে বেটা। হাতঘড়িটা দেখেই বুকটা কেঁপে উঠল শান্তনু। রাম রাম, এই রে, 6:30 এখানেই। গোপালদা, আমি আসি। হ্যাঁ, হাতে একদম সময় নেই, বুঝলে? এখান থেকে আরেকটা অটো ধরতে হবে তো। ঠিক আছে, সাবধানে যা। কোনো উত্তর না করে কেবল বোকা হাসি হেসে শান্তনু গন্তব্যে পা বাড়াতেই যাবে, আবার গোপালদার ডাক, এই বেটা, এই শোন। আবার কি হলো? জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিস? হ্যাঁ, এই না তো। সর্বনাশ করেছে, গিয়ে একেবারে শটাং সুস্মিতার চরণে ছুঁয়ে পড়বি রে বেটা। আর শোন, অল দ্য বেস্ট। আসলে শান্তনু জানতই না আজ সুস্মিতার জন্মদিন।
কালই তো সুস্মিতা ওকে ফোন করে নেমন্তন্ন করেছে আজ ওদের বাড়িতে আসার জন্য। তার সাথে ওর বাড়ির সবার সাথে পরিচয় পর্বটাও সেরে নিতে বলেছে। তবে জন্মদিনের নিমন্ত্রণ সেটা তো বলেনি। অনেকদিন ধরেই সুস্মিতা বলছিল ওর বাড়িতে একদিন আসার জন্য, কিন্তু শান্তনু সেদিকে কর্ণপাত না করেই নিজের কাজে গলা ডুবিয়ে বসেছিল, যার কারণে কিছুটা অভিমান আর কিছুটা কাজের ব্যস্ততায় ওদের দেখা হয়নি প্রায় মাস তিনেক। এই জন্যই আরো বেশি করে আজকের এই নেমন্তন্ন রক্ষা করাটা শান্তনুর কাছে জরুরি হয়ে পড়ল। ওই আর কি, রথ দেখা কলা বেচা দুটোই হবে। যদিও আজ সকালে স্কুল যাওয়ার পথে অটোতে বসে ফোনটা চেক করতেই ফেসবুকে বার্থডে নোটিফিকেশনটা পেয়েছিল শান্তনু। আর পাওয়া মাত্রই সুস্মিতাকে ফোনও করেছিল, কিন্তু তখন গানের ক্লাস করাতে ব্যস্ত ছিল সুস্মিতা। আর তারপর স্কুল থেকে বেরিয়ে গিফট কিনে কোচিং ক্লাস সেরে আর বলা হয়ে ওঠেনি তাকে। তাই একেবারে সামনাসামনি দেখা হলেই বলবে ভেবেছে। যতটা তাড়াতাড়ি সম্ভব পা চালিয়ে কালীতলা অটো স্ট্যান্ডে গিয়ে শান্তনুর মনে হলো, এই যা, নলেন গুড়ের রসগোল্লা আর সত্যনারায়ণের মিষ্টির দোকান, সে তো কখন ফেলে এসেছে। বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে ছাড়খাড় হয়ে গেল। না মানে আমার সাথেই এরকম কেন হয়, বলবে কেউ? রাস্তায় দাঁড়িয়ে গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে হলো শান্তনুর। আর কেঁদে কি হবে, ভাবতে ভাবতে অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা গুটি কয়েক লোকজনের মধ্যে এক প্রৌঢ়কে জিজ্ঞাসা করলো সে, দাদা বলছি কলতলায় কোনো মিষ্টির দোকান আছে? প্রৌঢ় বললেন, কি বললেন মশাই? কলতলা? না মানে কুলতলা শুনেছি, কালীতলা শুনেছি, কই কলতলা তো শুনিনি বাবু। পাশে আরেক ভদ্রলোক ঠাট্টার সুরে বললেন, কার বাড়ির কালতলা? আপনার না আমার? শান্তনুর মাথার মধ্যে দপ করে আগুন জ্বলে উঠল। মুখে কিছু না বলে দাঁতে দাঁত চেপে দু পা এগোতেই দেখল বড় বড় হরফে লেখা মা কালী সুইটস। মনে মনে একটু শান্তি পেয়ে রসগোল্লার কৌটোটা নিয়ে অটোয় চেপে বসল সে। কিন্তু কোথায় যাবে তা তো জানা নেই। সবে ফোনটা হাতে নিয়েছে সুস্মিতাকে একটা কল করবে বলে, সাথে সাথেই বেজে উঠল, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি মা। সামনের সিটে দুটো স্কুল ড্রেস পরা বাচ্চা পেছনের দিকে তাকিয়ে মুখ চেপে হাসি হাসতে লাগলো। সেদিকে লক্ষ্য করে তেলে বেগুনে জ্বলে উঠে ফোনটা রিসিভ করতেই রাগত সুরে সুস্মিতা বলে উঠল, আর কতক্ষণ? হ্যাঁ, সাতটা তো বাজতে চললো, সময়টা দেখো ভালো করে। আর তাও যদি দেখতে না পাও, চশমাটা কোনো ভিখারিকে দান করে দাও। গলা নরম করে শান্তনু বলল, আহা সুস্মিতা, অন্ধের শহরে কি আমি আয়না বেচবো? দ্বিগুণ ঊর্ধ্ব গলায় সুস্মিতা বলল, এই, আমি তোমার ছাত্রী নই, আর তুমিও আমার মাইনে দেওয়া মাস্টার নও। বেশি ভেজর ভেজর না করে তাড়াতাড়ি আসলে এসো, নয়তো জাহান্নামে যাও। বলছি জাহান্নামটা কোন দিকে? এই এই, তুমি কি আমার সাথে মশকরা করছো? না না, সেই স্পর্ধা কি আমার আছে? আমি তো বলছিলাম তোমার বাড়ির রোডটার নাম বলো। বিসি রায় রোড। ওটাই তো জাহান্নাম। এই, কিছু বললে তুমি? কই না তো। এবারও ঝনাৎ করে মুখের ওপর ফোনটা কেটে দিল সুস্মিতা। অটো চলতে শুরু করলো স্লো মোশনে। শান্তনু কপালটা বারবার রুমাল দিয়ে মুছতে থাকলো। সস্তার একটা পারফিউম স্প্রে করেছিল সেই স্কুল থেকে বেরানোর সময়। তার গন্ধ তো কখন উবে গেছে, উল্টে কেমন যেন বিশ্রী ঘামের গন্ধ সারা শরীরে জাঁকিয়ে বসেছে। চশমাটা খুলে বাক্সের মধ্যে পুরে দিয়ে হ্যান্ডব্যাগের মধ্যে চালান করে দিল শান্তনু। সুস্মিতা বলে, এই চশমাটায় ওকে নাকি আদ্যিকালের বুড়ো মনে হয়। মনে মনে ভাবলো, এই মাসের শেষেই একটা হিরোওয়ালা সানগ্লাস কিনবে সে। এইরূপ ভাবনা চলাকালীন আবার ফোনটা সানাই বাজিয়ে উঠল। এবার অটোর সমস্ত প্যাসেঞ্জার যে যার মতো করে হাসি গোপন করার জন্য ভিন্ন ভিন্ন অঙ্গি ভঙ্গি করতে লাগলো। সেদিকে নজর যেতেই শান্তনুর মনে হলো ও একাই যেন সমাজের বাইরে, বাকি সবাই যেন সমাজসেবী নেতা মন্ত্রী। বিশেষ করে এই দুই স্কুলের ছাত্রের হাসি দেখে মনে মনে ছক কষল, যদি এরা আমার স্কুলের ছাত্র হতো না, একেবারে পিটিয়ে পেটাই পরোটা বানিয়ে দিতাম। যাই হোক, রাগ চেপে ফোনটা রিসিভ করলো সে। এই, তুমি ঠিক অটোতে উঠেছো তো? না মানে কালীতলা থেকে এতক্ষণ লাগার তো কথা না। তুমি এক্স্যাক্টলি কোন জায়গায় আছো এখন বলো তো?
কোন জায়গা সেটা তো জানা নেই সুস্মিতা। আরে অটো ড্রাইভারকে জিজ্ঞেস করলেই তো হয়। একবার অটো ড্রাইভারের দিকে ড্যাব ডেবিয়ে দেখে নিয়ে শান্তনু বলল, না না, ওরা সব সমাজবাদী নেতা মন্ত্রী, ওদের জিজ্ঞাসা করবো কেন? তোমার কি পেট খারাপ না মাথা খারাপ শান্তনু? শান্তনু কিছুটা বলতে যাচ্ছিল, তার আগেই ফোনের ওপার থেকে সুস্মিতা বলল, এই শোনো, তুমি যেখান দিয়ে আসছো তার পাশে কি দেখতে পাচ্ছ সেটা বলো। আমি তো আমার সর্বদিকে শুধু তোমাকেই দেখতে পাই সজনী। তোমার সাথে কথা বলাই বেকার। জমের দক্ষিণ দুয়ারে যাও, আর তোমাকে একবারও ফোন করবো না। বেস্ট অফ লাক। ফোন কেটে দেয় সুস্মিতা। শান্তনু আমতা আমতা করতে থাকে। বাকি প্যাসেঞ্জার ফ্যাল ফেলিয়ে তাকিয়ে আছে তখনও। শান্তনু ভাইব্রেট করে দিল রিংটোনটা। কিছুক্ষণের মধ্যে আবার কেঁপে উঠল ফোন। শান্তনু ধর্মরিয়ে পকেট থেকে হাতড়ে ফোনটা বের করলো। মনে মনে ভাবল, রণচণ্ডী মুখে যতই বলুক, কিন্তু আমায় ফোন না করে পারবেই না। আমি জানতাম। ঠিক যে সময়টা ফোনটা রিসিভ করবে বলে মোবাইলের স্ক্রিনের দিকে তাকালো, ঠিক সেই সময় পাশের ভদ্রমহিলা মুচকি হেসে বলল, শুনছেন, আপনার ফোনটা ভাইব্রেট করছে। যাই হোক, যাত্রা পর্বের 90% সমাপ্তি ঘটিয়ে শেষমেশ পাক্কা 7টায় অটো থেকে নেমে হন হন করে হেঁটে চলল শান্তনু। বেশ অন্ধকার রাস্তাটা। সুস্মিতা বলেছিল অটো থেকে নেমে সোজা গিয়ে ডান দিকে। সেই অনুযায়ী রীতিমতো ছুটতে ছুটতে রাস্তার মধ্যে এক মহিলার সাথে ধাক্কা হতে হতে কোনো মতে নিজেকে সামলে নিয়ে শান্তনু ওনাকে বলল, আচ্ছা মাসিমা, রণচণ্ডীর বাড়িটা কোথায়? কোনরূপ উত্তর না পেয়ে নিজের অজান্তেই মুখ ফসকে বলা নামটা সংশোধন করে পুনরায় আমতা আমতা করে জিজ্ঞেস করলো শান্তনু। না মানে ওই সঙ্গীত শিল্পী সুস্মিতা সেনের বাড়ি। মহিলা আবারও কিছু না বলেই হাতের ইশারায় সামনের দোতলার বাড়িটা দেখিয়ে দিয়ে নিজেও ওই বাড়ির দিকে হেঁটে চলল। তারপর বড় বড় শ্বাস নিতে নিতে ওনার সাথে সাথেই মেন গেট পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল শান্তনু। বসার ঘরে পৌঁছাতেই ঘর ভর্তি লোকজন দেখে শান্তনুর মুখটা শুকনো আমশির মতো হয়ে গেল। তার চোখ তো শুধুই রণচণ্ডীকে খুঁজছে। সেই সময় পাশের সেই ভদ্র মহিলা, যিনি বাড়ি দেখে নিয়ে এসেছেন, যাকে দেখে শান্তনুর মাসিমা গুছে লেগেছিল, সেই তিনি সামনের বয়স্ক লোকটিকে উদ্দেশ্য করে বললেন, বাবা, এই যে এসছেন তিনি, অবশেষে ধরা দিয়েছেন মহাপুরুষ। কথাটা কানে পৌঁছতেই শান্তনুর চোখ জোড়া আটকে গেল ওই ভদ্র মহিলার উপর। রাস্তার অন্ধকারে মুখটা ঠিক করে দেখতে না পেলেও বসার ঘরের উজ্জ্বল আলোয় চির পরিচিত সেই মুখটা জলজল করে উঠল। মনে মনে শান্তনু বলল, আরে এই যে সুস্মিতা, আমার রণচণ্ডী, ইনিই আমার সুচিত্রা সেন। বুটিকের কাজ করা শাড়িতে কি অপূর্ব সুন্দর লাগছে তাকে। চিনতেই পারিনি হায়। শান্তনুকে এমন ক্যাবলার মতো সুস্মিতার দিকে তাকিয়ে থাকতে দেখে সুস্মিতার মা বলল, তা বাবা, আজ আর কোনো রকম অসুবিধা হয়নি তো? সে আর বলতে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। উত্তরের অপেক্ষা করতে থাকা জিজ্ঞাসু কয়েক জোড়া চোখ পড়তেই বোকা বোকা হাসি দিয়ে শান্তনু মুখে বলল, একদম না মাসিমা, কোনো অসুবিধা হয়নি। সৌজন্যমূলক হাসি হেসে সুস্মিতার মা বলল, বসো তুমি, আমি একটু চা মিষ্টি আনি। এই হলো শান্তনুর কাছে এক বড় অস্বস্তিকর সময়। সে ওর কোনো আত্মীয়, বন্ধু বান্ধব বা কলিগের বাড়ি হোক, যেই না মিষ্টি করে কিছু খাওয়ার কথা বলে শান্তনুকে, শান্তনু মুখে না না করলেও মনে মনে আগত খাবারকে সগৌরবে সুস্বাগতম করতে থাকে। এদিকে আজকে ওর তেমন কিছু দানা পানি পেটে না পড়া সত্ত্বেও এবং পেট পুজো করার তীব্র বাসনা থাকা সত্ত্বেও সৌজন্যতা রক্ষার্থে কিংবা হবু শ্বশুর বাড়িতে নিজের হ্যাংলামো ঢাকতে লজ্জা লজ্জা মুখে বলতেই হবে। ওর কথাগুলো না শুনে সুস্মিতার মা চলে গেলেন ভেতরে। শান্তনু অপ্রস্তুত হয়ে এক প্রকার সুস্মিতার দিকে তাকিয়ে তারপর উপস্থিত সবার দিকে তাকিয়ে নেয়। তারপর হঠাৎ বসার ঘরের ফুল আর বেলুনে সাজানো পরিবেশ দৃষ্টিগোচর হতেই হাতের গিফটটা সুস্মিতার বাবার দিকে এগিয়ে এক প্রকার হড়বড় করে বলে ফেলল, হ্যাপি বার্থডে টু মাই লাভ।
সুস্মিতার মা মিষ্টির প্লেট নিয়ে ঘরে ঢুকতে গিয়েই তার হবু জামাইয়ের কাণ্ড দেখে হেসেই কুপোকাত। সারা ঘরে হাসির রোল উঠল। শেষে সুস্মিতার বাবা বলল, আমার হবু জামাই তো দেখছি বড় মন খোলা। হ্যাঁ, বেশ বাবা বেশ। সুস্মিতার বাবার মুখ থেকে হবু জামাই উপাধিটা পেয়ে লজ্জায় লাল হয়ে গেল শান্তনু। এদিকে সুস্মিতা খেপে বোম হয়ে গেল। তারপর আর কি, সুস্মিতার পেছন পেছন গিফটটা নিয়ে বলতে বলতে ছুটতে থাকলো শান্তনু। আমাদের আজকের গল্প এখানেই সমাপ্তি হলো, কিন্তু রাগী সুস্মিতা আর মন খোলা শান্তনুর প্রেমটা শুরু হলো। চলতে থাকুক ওদের ভালোবাসায় ভরা দুষ্টু মিষ্টি খুনসুটি।